আসলে মোহনবাগানের মাঝমাঠ বলে কিছু ছিল না। মোহনবাগান টিমটার এরকম দশা, এত সুন্দর একটা পরিকল্পনা করেছিলেন বাস্তব রায়, কিন্তু মোহনবাগান এই দলের সাথে যদি অন্তত আর একজন কি দুজন বিদেশি যুক্ত করা যেত, তাহলে এই দলটাই কিন্তু চ্যাম্পিয়নের মুখ দেখতে পারত। অ্যাকচুয়ালি মোহনবাগান মাঝমাঠ বলে কিছু ছিল না। আজকে যেটুকু খেলা আমি দেখেছি, মানে যতটা খেলা আমি দেখেছি, মানে আজকে বলতে গেলে অনেকটা খেলাই আমি দেখেছি, তো যা দেখে যা বুঝলাম যে মোহনবাগানের মাঝমাঠ দিয়ে কোনো ব্লকিং নেই, কোনো অ্যাটাকিং নেই, কোনো ফিনিশিং নেই, কিচ্ছু নেই। মানে ঝড়ের গতিতে গোয়ার ফুটবলাররা পুরো মোহনবাগানের ডিফেন্সে আশ্রয় পড়ছে। আর ডিফেন্স যথাসাধ্য চেষ্টা করেছে। আমি তো দীপেন্দু বিশ্বাসকে দেখে অবাক হয়ে যাচ্ছি। একা দীপেন্দু বিশ্বাস, ওদিকে সৌরভ ভানুয়াল, এদিকে নুনো রেইচ, এরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছে। আমনদীপের সাইডটা একটু উইক ছিল, তাই বারবার ওখান থেকে ব্রাইসন বারবার অ্যাটাক করে কাট করে ঢুকেছিল। মোহনবাগান ডিফেন্সে বারবার বিড়ম্বনা সৃষ্টি করেছিল। ঠিকই এত সব করতে পেরেছে, তার একটাই কারণ, মোহনবাগানের মাঝমাঠ বলে কিচ্ছু ছিল না। অ্যাকচুয়ালি মাঝমাঠে কোনো প্লেয়ারই নেয়নি। একা অভিষেক সূর্যবংশী একা কি করবে? অন্তত ওখানে যদি অভিষেক সূর্যবংশীর সাথে অন্তত একজন ফরেনার থাকতো, তাহলে এই মোহনবাগান টিমেরই কিন্তু চেহারা আমরা অন্যরকম দেখতে পারতাম। আশিক কুরুনিয়ান বাদিক দিয়ে, আর আমি একজনকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, সালাউদ্দিন কি খেলাটাই খেললো ডান দিক দিয়ে, মানে আপ্রাণ জান লড়িয়ে দিল। তাদের প্রচেষ্টাগুলো পুরো মাটিতে মিশিয়ে দিল একা গোলকিপার ধীরাজ সিং। যেভাবে দুটো গোল খেলো, মানে অ্যাকচুয়ালি ধীরাজ সিংয়ের যে ভুল ত্রুটিগুলো আমরা আগের দিনের ম্যাচেই দেখেছিলাম। ধীরাজ সিং যে ভুলগুলো, তার গ্রিপিংয়ের সমস্যা, তার আউটিংয়ের সমস্যা, মানে একাধিক সমস্যা কিন্তু তার ভিতরে ছিল। বাস্তব রায়ের উচিত ছিল অন্তত সেইগুলোকে শুধরে দেওয়া, শুধরে দিয়ে ধীরাজ সিংকে কীভাবে কভারিং করতে হবে, কর্নার নেওয়ার সময় কোন জায়গাটা থাকতে হবে, বলটাকে ফলো আপ করা, এই জিনিসগুলো ধীরাজ সিংয়ের কিন্তু গত ম্যাচেই কিন্তু এটা আমাদের নজর কিন্তু এড়ায়নি, এবং সেটাই কিন্তু হলো। যে লড়াইটা দিয়েছিল, মাঝমাঠটা মোহনবাগানের যথেষ্ট দুর্বল ছিল, তা সত্ত্বেও উইং দিয়ে যেভাবে অ্যাটাক আশিক কুরুনিয়ান বা সালাউদ্দিন যেভাবে করছিল, তাতে আমরা আশায় বুক বেঁধেছিলাম অন্তত ম্যাচটা ড্র করে ট্রাইব্রেকারে যদি মোহনবাগান বেরোতে পারে, অথবা যদি একটা গোল করে যদি জিতে আসতে পারে। সুহেল বাট এবং আশিক কুরুনিয়া যুগলবন্দির যে গোলটা দিল, আমি বলবো এই যে কটা গোল হয়েছে তার মধ্যে সেরা গোল। তোমরা হয়তো বলবে যে কর্নার থেকে যে গোলটা করলো, না কর্নার থেকে গোলটা করেছে, ভালোই কাট করেছে বলটা, কিন্তু ওইখানটা যদি বিশাল কায়ের থাকতো অবশ্যই তার গ্রিপে বলটা চলে আসতো বা ফিস্ট করে দিত। ধীরাজ সিং তো হাতে নাগালেই পেল না। অত্যন্ত খাটো চেহারার একজন গোলকিপার, যেটা তার একটা মূল সমস্যা। তার সঙ্গে জাম্পিং আউটিংগুলো তার ঠিকমতো হচ্ছে না। ধীরাজ সিং, মানে আমি একটা কথা বলছি যে মোহনবাগান টোটাল টিম হয়তো বুক চিতিয়ে হয়তো তাদের সাথে লড়াই করেছে, কিন্তু অন্তত গোলে তো নির্ভরযোগ্যতাটা দিতে হবে না, অর্থাৎ সেইভাবে টিমটাকে তো করা উচিত ছিল, বা সেইভাবে তাকে অনুশীলন করা উচিত। বাস্তব রায়ের ঠিক বাস্তব বুদ্ধিটা আমি বুঝতে পারলাম না। বাস্তব রায় অ্যাকচুয়ালি টিমটাকে চালাবার মতো তার, আমি ঠিক বলতে পারছি না ঠিক, মানে মলিনা তো, মানে বাস্তব রায় তার মলিনা না, মানে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। মাঝমাঠ নিয়ে তার কোনো পরিকল্পনাই ছিল না। মাঝমাঠে তা তুমি আক্রমণ করো না করো, ব্লকিংটা তো ঠিকমতো হবে, ব্লকিংটা ঠিকমতো হচ্ছে না। আমনদীপ ওদিকটা বারবার ব্যর্থ হচ্ছে, তাকে তো বসিয়ে দিয়ে বসানো না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাস্তব রায় এতদিন ধরে কোচিং করাচ্ছে এবং মলিনার সাথে থেকে থেকে অন্তত ম্যাচ রিংটা এখন পর্যন্ত ঠিকমতো শিখতে পারলো না। আমি সমালোচনা করছি না, কিন্তু খুবই কষ্ট লাগলো। আগের দিন যে দলটা কেরলকে হাফ ধরিয়ে দিয়েছিল, কেরল ওইরকম কেরলের মতো শক্তিশালী দল, অতগুলো বিদেশি তাদের সাথে সমানে সমানে লড়লো, কিন্তু গত ম্যাচেও কিন্তু আমরা দেখছি মাঝমাঠটা কিন্তু যথেষ্ট মোহনবাগানের ফাঁকা ছিল। মাঝমাঠ ব্লকিংয়ের কোনো চেষ্টাই ছিল না বাস্তব রায়। এই কাজটা আমি ফুটবলারদের দোষ দেবো না, এই কাজটা তো কোচের করা দরকার না। কোচ তো এটাকে বলবে যে মাঝমাঠটা কীভাবে ব্লক করবে, মাঝমাঠটা ব্লক করলে পরে মোহনবাগানের উইং দিয়ে আক্রমণটা কীভাবে হবে। মানে সালাউদ্দিন একা ছিল ব্যক্তিগত নৈপুণ্যে, মানে আশিক কুরুনিয়ান ব্যক্তিগত নৈপুণ্যে, মানে আমি কি বলবো, সাল আব্দুল সামাদ ব্যক্তিগত নৈপুণ্যের জন্য আগের ম্যাচটা জিতে সেমিফাইনালে উঠেছিল। এই ম্যাচেও তারা যথাসাধ্য চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মাঝমাঠে কোনো ব্লকিং নেই। 1 নম্বর 2 নম্বর ধীরাজ সিংয়ের অন্তপক্ষে আউটিংটা তার এইভাবে ব্লক
ব্লকিং করা, বলটাকে ফিস্ট করে বের করে দেওয়া, মানে সমস্ত কিছুতে তার ভুল ত্রুটিতে ভর্তি। এত ভুল যদি গোলকিপারে থাকে সে ম্যাচ থেকে বের করা যায়, সেই ম্যাচটা সত্যিই বের করা যায় না, ম্যাচটা কিন্তু হাতের বাইরে চলে যায়। আর যেখানে গোয়ার মতো একটা প্রতিষ্ঠিত দল, গোয়ার মতন শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে তুমি খেলছো, তা তোমার একটা পরিকল্পনা থাকবে, তো কোচের তো একটা পরিকল্পনা থাকবে, একটা মানে প্ল্যান বি বলে কিছু নেই। মানে গোয়া যে তুমি যে 3টে গোল দেখছো, এই 2টো গোলকে আমি পুরো বাদের খাতায় দেবো। এখন আমাদের ধীরাজ সিং যেভাবে বলটা দেখতে পাচ্ছে বেরিয়ে গেছে, বলটা কিন্তু ওই গোল হওয়ার কথা, তারা থাইয়ে ওইভাবে মেরে পেনাল্টিটা তাদেরকে গিফট দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানে ওইভাবে ফাউলটা করা কিন্তু ধীরাজ সিং উচিত হয়নি, যেখানে বলটা কিন্তু গোল 30-70 চান্স ছিল, যেখানে সেখানে ধীরাজ সিংকে আরটু ওয়েট করা উচিত ছিল। ধীরাজ সিং ওইভাবে বেরিয়ে এসে ওইভাবে একটা ফাউল করা ছাড়া তো কোনো উপায় নেই, ওইভাবে বেরিয়েছে গোলকিপার যদি ওইভাবে গোল ছেড়ে বেরিয়ে আসে, আর একটা বিদেশি প্লেয়ার তাকে ফাউল করে আটকানোই একমাত্র, আর ফাউল করলেই পেনাল্টি নিশ্চিত। আর যেরকম ছোটো খাটো চেহারা ধীরাজ সিং, তার পেনাল্টি মানে থেকে গোল নিশ্চিত হবে আমরা বুঝতেই পারছি। 1 নম্বর। 2 নম্বর, যেভাবে কর্নারটা বাক যতটা না খেয়েছে ধীরাজ সিং ততটাই বিট হয়েছে। ধীরাজ সিংয়ের আরটু পেছনে যাওয়া উচিত ছিল, আরটু জাম্পিং করা উচিত ছিল, আউটিংটা আরও ভালো হওয়া উচিত ছিল, যে কারণে গোলটা মোহনবাগান খেলো। আর আজকে প্লেয়ারগুলোর মধ্যে আশিক কুরিনিয়ান যথেষ্ট চেষ্টা করেছে, সালাউদ্দিন সামাদ যথেষ্ট চেষ্টা করেছে, তার দুই একটা অ্যাটাকও ভালো মতো করেছিল। একটা তো সালাউদ্দিন সামাদ তো সবাইকে কাটিয়ে প্রায় গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু এতগুলো গোয়ার প্লেয়ার ডিফেন্সটাকে ব্লক করে দিয়েছে, এই জন্য গোলটা হয়নি। তো আজকে আমার দীপেন্দুকে দেখেও খুব ভালো লাগলো, দীপেন্দু বিশ্বাস একা বুক চিতি লড়াই করে গেল, কিন্তু সমস্ত লড়াই নিট ফল হলো 0। আমরা ভেবেছিলাম অন্তত ফাইনালে গিয়ে পৌঁছবে এই দল, কিন্তু আশাহত হলো। কিন্তু এই দলের ভিতরে কিন্তু যথেষ্ট মশলা আছে, ভবিষ্যতের ভারতীয় প্লেয়ার হওয়ার কিন্তু যথেষ্ট গুণ আছে, বিশেষ করে সালাউদ্দিনের ভিতরে যেটা আমরা দেখলাম, দীপেন্দু বিশ্বাস। আর মানে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা সৌরভকেও দেখব ভারতীয় দলের হয়তো জার্সি পরে খেলতে। তো আর হতাশ লাভ নেই। তো কি বলবো, মানে খুবই বাজে লাগছে। আশা করব নেক্সট সিজনে মোহনবাগান আরও ভালো খেলবে, আর সুপার কাপটাকে অন্তত আরেকটু গুরুত্ব দেবে। আরেকটু গুরুত্ব যদি মোহনবাগান ম্যানেজমেন্ট দিত, তাহলে কিন্তু সুপার কাপটা কিন্তু মোহনবাগানের হাত ছাড়া হতো না। অর্থাৎ মাঝমাঠের কথা ভেবে যে 2জন ফরেনার যদি, কিংবা 2জন ফরেনার না রাখুক, অন্তত থাপাকে যদি রাখতো, থাপা কিন্তু ম্যাচ টাইম কিন্তু কম পেয়েছে, দিমিত্রিও কিন্তু ম্যাচ টাইম কম পেয়েছে, অন্তত এই 2জনকে যদি মাঝ মাঠে রেখে দলটা সাজাতো, আশা হচ্ছে এই টিমটা চ্যাম্পিয়ন হয়ে ফেরার ক্ষমতা রাখতো। অর্থাৎ জুনিয়র বড্ড বেশি হয়ে গেছে, জুনিয়র সিনিয়র যে মেলবন্ধন খারাপ ছিল না, শুধু মাঝমাঠটা তৈরি হলেই সেতু বন্ধনটা ঠিকমতো হরিয়ে দিয়ে মোহনবাগান চ্যাম্পিয়নের মুখ দেখতে পারতো। তো আজকে আর বাড়াবো না ভিডিওটা, অনেক রাত হয়ে গেল, ভিডিওটা বানাতেও একটু দেরি হলো, কারণ যথেষ্ট আজকে মনটা খারাপ ছিল ম্যাচটা শেষ হওয়ার পর। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসতো, এখনও সাবস্ক্রাইব করনি, এত ওয়েট করছো কেন? সাবস্ক্রাইব করে ভালো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখাবে, বাই।